আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ ধা গল্প লেখিকা সাবিলা সাবি বোনাস পর্ব। ভেনাসের এল্ডোর রাজ্যের এক মহাকালন্তিক দিন দেবতা আব্রাহার তার রহস্যময় বই থেকে এমন এক কাহিনী উন্মোচন করলেন যা শুনে রাজা ড্রাকনিস হতবাক হয়ে গেলেন। এই কাহিনী শুধু প্রাচীন এক প্রেমের গল্প নয়, এটি ভেনাসের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং আত্মত্যাগ একই সূত্রে গাথা। প্রায় 100 বছর পূর্বে ফ্লাক্সিয়া রাজ্যে একসময় ভেনাসের সবচেয়ে সমৃদ্ধশালী এবং রাজ্যগুলোর একটি ছিল। সেই রাজ্যের সেনাপতি ছিল সবুজ ড্রাগন জাইরন ড্রাগভাল, যার সাহস, শক্তি আর বুদ্ধিমত্তা ফ্লাক্সিয়ারকে বারবার শত্রুর হাত থেকে রক্ষা করেছিল। ফ্লোরাক্সিয়ার রাজকুমারী বাদামি ড্রাগন কায়রা ফ্লোরাইস ছিলেন রাজ্যের সৌন্দর্য আর মেধার প্রতীক। তার কোমল হৃদয় আর দুর্নিবার আকর্ষণ জাইরনের প্রতি গভীর ভালোবাসা তৈরি করে। জাইরন কায়রাকে আদর করে ডাকত এলিজিয়া, যা তার কাছে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল। তাদের প্রেমের কথা জানার পর ফ্লোরিক্সিয়ার রাজা থালডন ফ্লোরিস কায়রার বাবা প্রথমে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন, কিন্তু রাজকুমারীর ভবিষ্যৎ তিনি অন্যভাবে পরিকল্পনা করেছিলেন। কিন্তু কায়রার অটল ভালোবাসা আর জাইরনের প্রতি তার আত্মনিবেদন দেখে থালডন একসময় এই সম্পর্কের প্রতি নমনীয় হন। তবে কায়রার ভাই আরডান ফ্লোরিস এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি, কারণ তার ঘনিষ্ঠ বন্ধু কালো ড্রাগন, যে কিনা পাশের রাজ্যের রাজকুমার থেরন সোলারিয়াস, কায়রাকে ভালোবাসত আর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল। কায়রার বাবার সম্মতি একপাশ হলেও অর্ডান আর থেরন মিলে এক চূড়ান্ত ষড়যন্ত্র তৈরি করে জাইরনকে হত্যা করার জন্য। কায়রা যখন জানতে পারে তার ভাই আর থেরনের এই ষড়যন্ত্রের কথা, তখন সে চুপ থাকতে পারে না। নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য সে জাইরনকে সতর্ক করে, কিন্তু জাইরন ভালোবাসার প্রতি দায়িত্ববোধের কারণে কায়রাকে রাজ্য ছেড়ে পালাতে বাধ্য করতে চায়নি। একদিন কায়রা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাইরনের পাশে দাঁড়ায় যখন অর্ডান আর থেরনের বাহিনী তাদের আক্রমণ করে। এক ভয়ানক যুদ্ধে জাইরন একা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে কায়রাকে রক্ষা করার জন্য। কিন্তু কায়রা যখন তার ভাইয়ের বন্ধু থেরনের তরবারির আঘাত থেকে জাইরনকে বাঁচাতে যায়, তখন সে নিজেই প্রাণ হারায়। কায়রার মৃত্যুতে জাইরনের হৃদয় ভেঙে যায়। কায়রানের মৃত্যু দেখে জাইরন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার শক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে সে রাজকুমার থেরনকে হত্যা করে আর তারপরে আরডানের জীবন শেষ করে। কিন্তু কায়রার মৃত্যুতে জাইরনের জীবন শূন্য হয়ে যায়। তার কাছে এই মহাবিশ্বে আর কিছুই অর্থপূর্ণ মনে হয়নি। সে নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কারণ কায়রা ছাড়া তার অস্তিত্ব মূল্যহীন। ফ্লোরাক্সিয়ার ইতিহাসে কায়রা এবং জাইরনের এই আত্মত্যাগের গল্পে লেখা হয়। তাদের ভালোবাসা ভেনাসের মহাকাব্যের অংশ হয়ে ওঠে। দেবতা আব্রাহার সেই সময় বইয়ের উল্লেখ করেন, এই দুই আত্মা একদিন আবার জন্ম নেবেন। তারা ড্রাগন রূপে জন্মাবে কিনা তা বলা সম্ভব নয়। তাদের ভালোবাসা এমন এক শক্তি যা সময় আর জন্মে বাধা পড়ে চিরন্তন হয়ে থাকবে। এই কাহিনী শুনে ড্রাকনিস স্তব্ধ হয়ে গেলেন। তিনি আব্রাহারের দিকে তাকিয়ে বললেন, তাহলে কি আমরা তাদের নতুন জন্মের সাক্ষী হতে চলেছি? আব্রাহার মৃদু হাসলেন এবং বললেন, রাজা ড্রাকনিস, প্রকৃতি এবং মহাকালের নিয়ম বড়ই রহস্যময়। যা ঘটছে তা আবার ঘটবে। তাদের প্রেম এই ব্রহ্মাণ্ডের শক্তি দিয়ে বাঁচবে। তারা ফিরে এসেছে। ড্রাকনিস গভীর চিন্তায় ডুবে যান। তিনি বুঝতে পারেন এই কাহিনী শুধু অতীতের নয়, এটি ভবিষ্যতের একটি বার্তা। ভালোবাসা এমন এক শক্তি যা সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারে। ড্রাকনিস সভায় তখন গভীর স্তব্ধতায় ভরে উঠেছিল। দেবতা আব্রাহার কণ্ঠে এক অপারগ গম্ভীরতা নিয়ে বললেন, আজকে তোমার সাথে এই বিশেষ কারণে আমি দেখা করতে এসেছি। আজকে এমন কিছু বলবো যা তোমাকে স্তব্ধ করে দিতে বাধ্য হবে। জাইরন আবার জন্ম নিয়েছে। সে আর কেউ না, তোমার পুত্র জ্যাসপার। তবে এখনো কায়রার জন্মস্থান সম্পূর্ণ স্পষ্ট নয়, কারণ ভবিতব্য লেখা ছিল যে জাইরন ড্রাগন রূপে জন্মাবে। তবে কায়রা কোন রূপে জন্মাবে তা নিশ্চিত করা হয়নি। কায়রা যে রূপে জন্মাক, একদিন সে ড্রাগনে রূপান্তরিত হবে। সেই সময় জাইরন এবং কায়রার মিলন সম্পূর্ণ হবে এবং তাদের বিয়ে হবে। তবে তার আগে ইতিহাসের পুনরাবৃত্তি আবার ঘটতে পারে, কারণ থেরনও জন্মগ্রহণ করবে। তবে সে কোন রূপে আবার কোথায় জন্ম নেবে তা নিশ্চিত না এই মুহূর্তে আমি। এই কারণে ভেনাসের প্রিন্স জ্যাসপারের জীবনে এখন বিপদের ছায়া নেমে এসেছে। ড্রাকনিস হতবাক হয়ে দেবতার দিকে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তার মস্তিষ্কে যেন হাজার চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে ফিওনা, সে কি কায়রা? দেবতা মাথা হেলিয়ে বললেন, এখনো নিশ্চিত বলা যাচ্ছে না, তবে সমস্ত চিহ্ন এবং সময়ের স্রোত ইঙ্গিত দিচ্ছে ওই মানবী কন্যাটি কায়রার পূর্ণজন্ম হতে পারে। ড্রাকনিসের মনে ফিরে গেল শতাব্দী প্রাচীন সেই সময়ে, যেখানে জাইরন এবং কায়রার প্রেম কাহিনী এক রক্তাক্ত অধ্যায় শেষ হয়েছিল। নিজের সন্তান জ্যাসপারের ভবিষ্যতের কথা ভেবে তার মন ভয়ে শিউরে উঠল।
সে জানতো ফিওনার সাথে জ্যাসপারের সম্পর্ক সহজ হবে না। তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাদের মিলন যেন এক অভিশপ্ত ভবিষ্যতের সেতু হয়ে উঠেছে। ড্রাকনিস বললেন, তাহলে যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আমার ছেলে কি একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে? দেবতা আব্রাহার শান্তভাবে উত্তর দিলেন, তাদের ভালোবাসা ব্রহ্মাণ্ডের শৃঙ্খলাকে অতিক্রম করেছে। তাদের প্রেম এক অভিশাপের মতো, যা বারবার ফিরে আসে, আবার আলোর মতো সবকিছুকে ছাপিয়ে যায়। কিন্তু মনে রেখো, তারা কেবল তখনই সত্যিকার অর্থে একত্রিত হবে যখন তারা নিজেদের সীমাবদ্ধতা এবং পূর্বের ভুলগুলোকে অতিক্রম করতে পারবে। ড্রাকনিস বুঝতে পারলেন জ্যাসপারের জন্য একটি বড় বিপদ অপেক্ষা করছে। তবে ফিওনায় যদি কায়রার পুনর্জন্ম হয়, তবে তাদের মিলন কেবল তাদের ব্যক্তিগত বিষয় নয়, পুরো ভেনাসের ভবিষ্যতের উপর নির্ভর করছে। তিনি দেবতার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলেকে রক্ষা করার উপায় কি দেবতা? আমি কি এই ইতিহাসকে আরেকবার রক্তাক্ত হতে দেব? দেবতা একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাদের ভালোবাসাকে রক্ষা করতে চাইলে তোমাকে সতর্ক থাকতে হবে। তবে মনে রেখো, অতীতের ঘটনাগুলো কেবল সতর্কতার বার্তা। ভবিষ্যৎ তাদের উপর নির্ভর করছে। ফিওনাকে চিনতে দাও তার প্রকৃত পরিচয় এবং জ্যাসপারকে নিজের পথ খুঁজে পেতে সাহায্য করো। শুধু ভালোবাসা নয়, তাদের শত্রুদের চক্রান্ত তাদের থামাতে চাইবে। ড্রাকনিস প্রতিজ্ঞা করলেন, তিনি তার ছেলেকে রক্ষা করবেন এবং এই অভিশপ্ত ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাবেন। তবে তার মনে একটাই প্রশ্ন ভারাক্রান্ত রইল, কায়রা যদি সত্যি ফিওনার উপর এসে থাকে, তবে কিভাবে তার জীবনের গল্প নতুন মোড় নেবে? ড্রাকনিসের মনে গভীর উদ্বেগ আর দুশ্চিন্তা ঘনিয়ে আসলো। দেবতার কথাগুলো তার হৃদয় ভেঙে দিচ্ছিল, কিন্তু তিনি জানতেন দেবতা আব্রাহার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। ড্রাকনিস জিজ্ঞেস করলেন, তাহলে আমাকে কি করতে হবে? আমার ছেলেকে এভাবে অভিশপ্ত ভালোবাসার থেকে দূরে রাখবো? দেবতা আব্রাহার দৃঢ় কণ্ঠে বললেন, তোমার ছেলেকে ফিওনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে, তবে এমনভাবে যাতে সে নিজেই বুঝতে পারে এই সম্পর্ক তাদের জন্য ক্ষতিকর। সরাসরি হস্তক্ষেপ করলে সে তোমার শত্রু হয়ে উঠতে পারে। তাই তোমাকে এমন পরিকল্পনা করতে হবে যা তাকে ফিওনাকে ছেড়ে দিতে বাধ্য করবে। দেবতা ড্রাকনিসকে একটি গোপন পরিকল্পনার কথা জানালেন, যা তাদের দুজনের হৃদয় বিদীর্ণ করেছিল। তিনি বললেন, জ্যাসপারকে পৃথিবীতে পাঠানো তোমার ভুল ছিল না, কিন্তু এখন তার নিরাপত্তা ভেনাসের জন্য গুরুত্বপূর্ণ। মানবের সাথে তার সম্পর্ক যদি আরও গভীর হয়, তাহলে তা শুধু ভেনাসের জন্য নয়, তার নিজের জীবনকে ধ্বংস করবে। মানব মেয়ে কখনো ড্রাগনের সন্তান ধারণ করতে পারবে না। এটা করলে শুধু মৃত্যুই আসবে। তার জন্য এবং মানবের জন্য এই ভবিষ্যৎ এড়ানোর একমাত্র উপায় হলো তাদের আলাদা করা। ড্রাকনিসের কণ্ঠ কাঁপল। কিন্তু কায়রা যদি সত্যি তার পুনর্জন্ম ফিরে আসে এবং ফিওনার রূপে উপস্থিত হয়, তাহলে তাদের ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত নয়? দেবতা, আমাকে দয়া করে বলুন, আমি কিভাবে আমার ছেলের হৃদয়কে ভেঙে দিয়ে তাকে রক্ষা করব? দেবতা আব্রাহার শান্তভাবে বললেন, তোমাকে এমন কিছু করতে হবে যাতে সে নিজেই ফিওনাকে ত্যাগ করতে বাধ্য হয়। তাকে এমন পরিস্থিতিতে ফেলে দাও যেখানে সে বুঝবে এই সম্পর্ক শুধু তার নয়, তার প্রিয়জনদের জন্য ধ্বংসাত্মক। একবার সে নিজের ইচ্ছায় সম্পর্ক ভেঙে ফেললে ভবিষ্যৎ আর অভিশাপ এড়ানো সম্ভব। ড্রাকনিস ভারী হৃদয়ে দেবতার কথা মেনে নিলেন, তবে তিনি জানতেন এটি সহজ হবে না। তিনি নিজের ছেলেকে ভালোবাসেন, কিন্তু তিনি ভেনাসের রাজ্যের রক্ষকও। তিনি ধীরে ধীরে বললেন, আমি দেবতার নির্দেশ পালন করব, কিন্তু এর জন্য আমাকে যা করতে হবে তা আমার আত্মাকে চিরকাল পোড়াবে। আমার ছেলের হৃদয় ভেঙে দিতে হবে, আর আমাকে তার শত্রুতে পরিণত হতে হবে। দেবতা হেসে বললেন, তোমাকে শত্রু হতে হবে না, তোমাকে শুধু এমন একটি পথ তৈরি করতে হবে যেখানে জ্যাসপার নিজের বুদ্ধিতে বুঝতে পারবে তার জন্য ভালো সিদ্ধান্ত কি। তাকে ভেনাসে ফিরতে দাও, আর আমাদের রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করো। ড্রাকনিস স্থির মনোযোগ দিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি ফিওনা এবং জ্যাসপারের সম্পর্ককে এমন এক দ্বন্দ্বের দিকে ঠেলে দিবেন যেখানে তারা নিজেই একে অপরকে ত্যাগ করতে বাধ্য হবে। তবে তার মন এই প্রশ্নে বিদ্ধ হতে লাগলো, আমি কি এই ইতিহাসের পুনরাবৃত্তি সত্যিই ঠেকাতে পারবো, নাকি আমার পুত্র জ্যাসপার এবং তার ভালোবাসা ফিওনা আগের জন্মের মতো অভিশপ্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে? মাউন্টেন গ্লাস হাউসের স্বচ্ছ দেয়াল দিয়ে পাহাড়ের গা বেয়ে নামা ঝর্ণার স্নিগ্ধ শব্দ শোনা যাচ্ছিল। ফিওনা অ্যাকোয়ারা বসে সোফায় হাসছিল, ঠাট্টায় মগ্ন ছিল। ফিওনার চুলে আলতো করে ব্রাশ চলাচ্ছিল অ্যাকোয়ারা। তাদের কথার মাঝেই উঠে আসলো পৃথিবী আর ভেনাসের জীবনযাত্রার তুলনা। তুমি বলছিলে ভেনাস এত উজ্জ্বল আলো থেকেও যে রাতেও তারার ম্লান মনে হয়। তুমি বলছিলে ভেনাস এতই উজ্জ্বল আলো থাকে যে রাতের তারাও ম্লান মনে হয়। পৃথিবীতে কিন্তু রাতের আকাশ তারাময় হলে বেশ রোমাঞ্চকর লাগে, ফিওনা বলল। একবার হেসে বলল, তোমরা মানুষরা কিভাবে এত সামান্য বিষয়ে আনন্দ পেতে পারো ফিওনা? তারারা শুধু আকাশের আলো, আর কিছুই না। ফিওনা ঠোঁট বেঁকিয়ে বলল, এই জন্যই আমরা মানুষ আর তোমরা ড্রাগন। আমাদের অনুভূতিগুলো একটু বেশি সূক্ষ্ম। তাদের হাসি ঠাট্টার মাঝে দরজার বাইরে থেকে একটি গম্ভীর কণ্ঠ শোনা গেল। আড্ডা জমে গেছে মনে হচ্ছে, আমার জন্য কোনো জায়গা আছে?
ফিওনা আর একবার ঘুরে দেখলো এথেরিয়ান দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার লম্বা মজবুত গড়ন আর চওড়া হাসি তার ব্যক্তিত্বের এক অদ্ভুত দৃঢ়তা যোগ করছিল। রিয়ান, ফিওনা উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, তুমি তো মনে হচ্ছিল ভেনাসই আছে, এখানে কিভাবে? এথেরিয়ান ভেতরে ঢুকলো। আমি জ্যাসু ভাইয়ের নির্দেশে এসেছি। তোমাদের দেখে মনে হচ্ছে তাকে মিস করছো না একটু? একোয়ারা কপট অভিমান ভঙ্গিতে বলল, তুমি তো সবসময় এমন। এথেরিয়ান মজা নষ্ট করার জন্য হাজির হও। এথেরিয়ান হাসলো। তার আকাশি রঙের চোখ জোড়া আর শারীরিক গঠনের মধ্যে ছিল এক ধরনের অভিজাত, যা তাকে অন্যান্য ড্রাগনদের থেকে আলাদা করত। তোমরা যাই বলো, আমি এখন মজা করার জন্য এসেছি। ওনা পৃথিবীর খাবারের স্বাদ নিয়ে বলছিল, তাই না? আমি ভেনাসের খাবারের চেয়ে ভালো কিছু আশা করিনি। ফিওনা হেসে বলল, পৃথিবীর খাবার বেস্ট, কিন্তু একটা ব্যাপারে একমত হতে হবে। তুমি আর তোমার জেসু ভাইয়া অনেক বেশি আদেশ দেওয়ার অভ্যাস করো। জেসু ভাইয়া কি এখানে নেই? এথেরিয়ান জিজ্ঞেস করলো। না, একোয়ারা উত্তর দিল। ওনার তো আজ মিশন আছে, সেখানে গিয়েছে। এথেরিয়ান বসে পড়ল এবং স্বাভাবিক ভঙ্গিতে বলল, তাহলে চলো আমরা আড্ডা দিই, গল্প করি, হাসি আর একটু সময় কাটাই। মাউন্টেন গ্লাস হাউসের পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠল। ঝর্ণার শব্দ, পাহাড়ি বাতাস আর তাদের কথার মিলনে মুহূর্তগুলো যেন সোনালি হয়ে উঠল। কিছুক্ষণ বাদে একবারে উঠে চলে যায়। মাউন্টেন গ্লাস হাউসের ভেতরে ফিওনা আর এথেরিয়ানের হাসির শব্দ বাতাসে ভেসে আসছিল। তাদের আড্ডার বিষয়গুলো ছিল হালকা ফুলকা আর মাঝে মাঝে ফিওনার মুখ থেকে হাসির ঢেউ বয়ে যাচ্ছিল। তোমরা পৃথিবীর মানুষরা কিভাবে এত হাসি খুশি থাকতে পারো? এথেরিয়ান মৃদু হেসে বলল, তোমাদের জীবনটা আমার কাছে বেশ সহজ আর মজার মনে হয়। ফিওনা হেসে উত্তর দিল, আসলে আমরা ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে জানি। হয়তো সেই কারণে আমাদের জীবন এত আনন্দময় মনে হয়। এথেরিয়ান তার কথায় সায় দিল। তারা দুজন গল্প করতে করতে সময়ের খেয়াল হারিয়ে ফেলল। হঠাৎ এথেরিয়ান হাসি একটু গভীর হলো। সে একটু সামনে ঝুঁকে এসে বলল, তুমি সত্যি খুব সুন্দর আর ভিন্ন ধরনের মানুষ ফিওনা। তোমার উপস্থিতি আর হাসির ধ্বনি আমার বুকের নিঃসঙ্গ পাহাড়ে এক ধরনের উজ্জ্বলতা নিয়ে আসে। ফিওনা তার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি বেশ ভালো কথা বলতে পারো রিয়ান। ঠিক তখনই এথেরিয়ান ঠাস করে ফিওনার গালে একটা চুমু দিয়ে বসে। ফিওনা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল আর সে ধীরে ধীরে গালে হাত রাখলো। তুমি তুমি এটা কি করলে? ফিওনা ধরা গলায় বলল। এথেরিয়ান হেসে বলল, এমনি ভালো লাগলো তাই দিলাম। মানুষরা কি এটা নিয়ে তেমন বড় ইস্যু করে? ঠিক তখনই মাউন্টেন গ্লাস হাউসের দরজার কাছে ভারী পায়ের শব্দ শোনা গেল। ফিওনা আর এথেরিয়ান এদিকে তাকিয়ে দেখে জ্যাসপার দাঁড়িয়ে ছিল। তার মুখ লাল হয়ে গিয়েছিল রাগে, আর তার চোখে যেন জ্বলন্ত অগ্নিশিখার মতো হয়ে উঠছিল। গ্লাস হাউসের প্রান্তে দাঁড়িয়ে থাকা জ্যাসপার তার হাত মুষ্টিবদ্ধ করলো। তার গম্ভীর গলায় কথা ভেসে এলো, এথেরিয়ান মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, কি হয়েছে জেসু ভাইয়া? জ্যাসপা কয়েক পা সামনে এলো। তার প্রতিটি পা ফ্লোরে ভারী শব্দ তুলছিল, যেন তার রাগের ওজন বহন করছে। তোর এই মজার ধরন আমার একটুও পছন্দ নয় এথেরিয়ান, জ্যাসপার ঠান্ডা গলায় বলল। তার চোখ ফিওনার দিকে গালে আটকে গেল, যেখানে এথেরিয়ানের চুমুর চিহ্ন যেন জ্বলজ্বল করছিল। ফিওনা বিব্রত হয়ে দ্রুত গাল থেকে হাত সরিয়ে নিল, কিন্তু জ্যাসপার তখনও এথেরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। গ্লাস হাউসের বাইরের পাহাড়ের দিকে যা, আমি আসছি, তোর সাথে কথা আছে আমার, জ্যাসপার চাপা গলায় বলল। রাইট নাও এথেরিয়ান। এথেরিয়ান বুঝতে পারলো যে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে যাচ্ছে। সে হাত উঁচিয়ে বলল, ঠিক আছে আমি চললাম। এত রাগ করছো কেন ব্রো? এথেরিয়ান বেরিয়ে যেতেই জ্যাসপার ফিওনার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে এখনো রাগে সীসা জ্বলজ্বল করছে। তুমি ওকে কিভাবে এতটা কাছাকাছি আসতে দিলে? জ্যাসপার চাপা স্বরে বলল। ফিওনা চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু তার মুখে মৃদু এক ধরনের অপরাধবোধ দেখাচ্ছিল। আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। ফিওনা ধীরে ধীরে বলল, ও তো শুধু মজা করছিল। ফিওনা জিনিসটা স্বাভাবিক রাখতে চাইলে, কারণ জ্যাসপারের রাগ সম্পর্কে ওর ধারণা আছে। এটা শুধু মজা, তাই না? তাহলে আমি ওকে মজা কিভাবে নষ্ট করতে হয় সেটা শিখিয়ে দেবো, জ্যাসপার রাগী গলায় বলল। ফিওনা জ্যাসপারের মুখের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত অনুভূতি ছিল, যা সে বুঝতে পারল না, রাগ, হতাশা আর এক ধরনের পীড়া। তুমি কি এথেরিয়ানকে শাস্তি দেবে? ফিওনা জিজ্ঞেস করলো। তার কণ্ঠে বিস্ময় আর কিছুটা অপরাধবোধ মিশানো ছিল। জ্যাসপার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তার পায়ের ভারী শব্দ গ্লাসের ফ্লোরে প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি কি বুঝতে পারছো না ফিওনা? তার কণ্ঠ ছিল গভীর, যেন কোনো অগ্নুৎপাতের আগের মুহূর্ত। কি বুঝবো? ফিওনা ভুরুকুচকে বলল। ও তো শুধু ফান করছিল। আবারও একই কথা। জ্যাসপার ফুঁসে উঠল। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তুমি কি জানো তার এই মজা কাকে আঘাত করছে? আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছো? ফিওনা চুপ করে গেল। তার গলা শুকিয়ে গিয়েছিল। এথেরিয়ান জানে না যে তুমি আমার। তুমি তো জানো। জ্যাসপার কণ্ঠ থেমে গেল। সে তার মুষ্টি খুলল, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তুমি কি করতে চাও প্রিন্স? ফিওনা ভয় মিশ্রিত কণ্ঠে বলল। জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখ ফিওনার চোখে আটকে ছিল।
আর সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা ফিওনার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। তুমি আমার হামিং বার্ড, জ্যাসপার ফিসফিস করে বলল। তুমি কি সেটা ভুলে গেছো? ফিওনা পেছনে সরে যেতে চাইল, কিন্তু জ্যাসপার তীক্ষ্ণ দৃষ্টি আর তার অদ্ভুত উপস্থিতি তাকে আটকে রাখলো। তুমি এথিরিনের জন্য চিন্তা করছো নাকি নিজের জন্য? জ্যাসপার তার হাত বাড়িয়ে ফিওনার গাল স্পর্শ করলো। তার স্পর্শে যেন আগুনের তাপ ছিল। তুমি কি আমাকে বিশ্বাস করো না? জ্যাসপার ধীরে ধীরে বলল। তার কণ্ঠে গভীরতা ছিল যা ফিওনার মনকে এলোমেলো করে দিল। ফিওনা জানে জ্যাসপারকে বিশ্বাস করা গেলেও ওর রাগকে বিশ্বাস করা যায় না। বিশ্বাস তো করি, ফিওনা ফিসফিস করে বলল। জ্যাসপার তার কাছ থেকে চোখ সরালো না। তাহলে শেষবারের মতো জেনে নাও, এই মহাবিশ্বে, এই পৃথিবীতে, এই মাউন্টেন গ্লাস হাউসে তুমি শুধু আমার, আর তোমাকে ছোঁয়ার অনুমতি আর কারণে আমি ছাড়া।